19 সেপ্টেম্বর 2025 ইসরায়েলের হাইফা বন্দর। আকাশটা এতটাই শান্ত যে মনে হচ্ছে এখানে কোনোদিন কিছুই ঘটেনি। সমুদ্রে জাহাজ চলছে স্বাভাবিক গতিতে, শ্রমিকরা কাজ করছে। ঠিক তখনই পুরো এলাকা কেঁপে উঠল। সতর্কতা সাইরেন বেজে উঠল। নিয়ন্ত্রণ কক্ষে বসা অপারেটরদের ঘাম ছুটতে শুরু করলো, কারণ তাদের সামনের স্ক্রিনে এমন একটা দৃশ্য ভেসে উঠেছিল যা তাদের বিশ্বাসই করতে ইচ্ছা করছিল না। তারা জানতো কিছু একটা ভেসে এসেছে, কিন্তু সেটা ঠিক কোথায় সেটা তারা জানতে পারছিল না। কিন্তু এই অদৃশ্য আগন্তুকটি কে? এটা কি কোনো প্রযুক্তিগত ত্রুটি, নাকি পৃথিবীর অন্যতম ক্ষমতাধর দেশের এক প্রকাশ্য হুমকি? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েকদিন পেছনে ফিরে যেতে হবে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েই চলেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি এমন বক্তব্য দিয়েছিলেন যা সরাসরি মস্কোকে লক্ষ্য করে তৈরি। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজন হলে তারা সরাসরি রাশিয়ার রাজধানীতে আঘাত হানতেও পিছপা হবে না। এই ধরনের বাক্যবান সাধারণত কূটনৈতিক মহলে বেশ গুরুত্ব পায়, কিন্তু মস্কোর প্রতিক্রিয়া ছিল ঠিক উল্টো। রাশিয়ার প্রেসিডেন্ট এই হুমকিকে একেবারে হালকা করে উড়িয়ে দিয়েছিলেন। তার মুখের হাসিটা অনেকের কাছে স্বস্তির মতো মনে হলেও প্রকৃত রাজনীতি বোঝেন এমন বিশ্লেষকরা বুঝতে পেরেছিলেন যে এই শান্ত প্রতিক্রিয়ার পেছনে আসলে কি লুকিয়ে আছে। রাশিয়া কখনো কথায় কথায় পাল্টা হুমকি দেয় না, তারা তাদের প্রতিক্রিয়া দেখায় ঠিক সেভাবে যেভাবে কেউ আশা করে না। আর ঠিক তাই ঘটল সেদিন হাইফার আকাশে। যখন ইসরায়েলের নিয়ন্ত্রণ কক্ষে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল, তখন বোঝা গেল যে সেখানে এমন একটি বিমান ঢুকে পড়েছে যার অস্তিত্বই আধুনিক রাডার সিস্টেমের কাছে ধরাছোঁয়ার বাইরে। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা বিশ্বের সবচেয়ে নিখুঁত বলে মনে করত, সেই আয়রন ডোম এবং অ্যাডভান্সড রাডারগুলো একেবারে অচল হয়ে গেল। রাডার স্ক্রিনে বিমানটি একবার দেখা দিল, আর পরক্ষণেই সেটা এমনভাবে মিলিয়ে গেল যেন আকাশে কখনোই কিছুই হয়নি। এরপর শুরু হলো আসল পাল্টাপাল্টি খেলা। ইসরায়েল তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, যেগুলোকে অদৃশ্য হতে পারার ক্ষমতা আছে বলে দাবি করা হয়, সেগুলোকে তৎক্ষণাৎ আকাশে পাঠালো। দুটো দলের বিমান যখন একে একে খুব কাছাকাছি চলে এলো, তখন পরিস্থিতি এমন তীব্র হয়ে উঠল যে একটুর জন্য হলেই একটা বড় সংঘাত বেঁধে যেতে পারত। দুই পক্ষই একে অপরের তাদের ধ্বংসাত্মক অস্ত্রের নিশানা স্থির করলো। এটা ছিল শুধু বিমানের লড়াই নয়, দুটো পরাশক্তির মেধা আর প্রযুক্তির সরাসরি সংঘর্ষ। কিন্তু এরপর যা ঘটল তা সত্যি বিস্ময়কর। রাশিয়ার সেই বিমানটি এমন এক ধরনের ইলেকট্রনিক যুদ্ধবিদ্যা ব্যবহার করলো যা ইসরায়েলের পুরো ট্র্যাকিং সিস্টেমকে একেবারে অন্ধ করে দিল। তারা এমন একটি তরঙ্গ তৈরি করলো যা ইসরায়েলের সিগন্যালকে ভেঙে চুরমার করে দিল। এরপর শুরু হলো পাইলটের অসাধারণ দক্ষতার প্রমাণ। যখন ইসরায়েলের তরফ থেকে দুটো মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়া হলো, তখন রাশিয়ার পাইলট বুঝলেন যে সাধারণ উপায়ে এগুলো থেকে বাঁচা অসম্ভব। তিনি যখন এমন একটি ম্যানুভার করলেন যা পদার্থবিদ্যার নিয়মকে বুঝি চ্যালেঞ্জ করছে, হঠাৎ করে বিমানটিকে আকাশের দিকে ছুড়ে দিল। তার ঠিক পর মুহূর্তেই সেটাকে নিচের দিকে এমনভাবে নামিয়ে আনলেন যে ক্ষেপণাস্ত্রগুলোর সেন্সর একেবারে বিভ্রান্ত হয়ে গেল। ক্ষেপণাস্ত্রগুলো শূন্যে শূন্যে নিজেদের শক্তি হারিয়ে ধ্বংস হয়ে গেল, আর সেই অদৃশ্য বিমানটি নিজেদের দেশেই নিরাপদে ফিরে গেল। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে একটা চাপা উত্তেজনা বইছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি। তাদের এই নীরবতা নিজের মধ্যে অনেক কথাই বলে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন হাইফা বন্দরকে বেছে নিল? ভূমধ্যসাগরের এই কৌশলগত অবস্থানটি কিন্তু কোনো সাধারণ পণ্য আনা নেওয়ার জায়গা নয়। এটি ইসরায়েলের নৌবাহিনীর প্রাণকেন্দ্র। এখানে লুকিয়ে আছে তাদের সাবমেরিনগুলো, অত্যাধুনিক যুদ্ধজাহাজ আর প্রচুর অস্ত্রশস্ত্র। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী নৌবহরও প্রায় এই বন্দরে ভেড়ে। তার মানে দাঁড়াচ্ছে, এই বিমানটি যদি সত্যিই কোনো ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে আসতো, তাহলে সেটা শুধু ইসরায়েলের নয়, পুরো আমেরিকান নৌবাহিনীর জন্য এক চরম বিপর্যয় ডেকে আনতে পারত। এখন এই ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, এটা হতে পারে একটি নিখুঁত গোয়েন্দা অভিযান। হয়তো রাশিয়া চাইছিল জানতে যে সেখানে ঠিক কী পরিমাণ মার্কিন বাহিনী মজুদ আছে, বা ইসরায়েল কোন প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে বসাচ্ছে। আর দ্বিতীয়ত, এটা আরও ভয়ঙ্কর, সেটা হলো একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাশিয়া হয়তো বুঝিয়ে দিতে চেয়েছে যে তোমাদের সেই আয়রন ডোম, যেটাকে তোমরা অজয় মনে করো, আমাদের চোখে সেটা আসলে কতটা দুর্বল। ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন মস্কোতে আঘাতের কথা বলেছিলেন, তখন রাশিয়া এই ঘটনার মাধ্যমে নীরব জবাব দিতে চেয়েছে যে তুমি আমার রাজধানীতে আঘাত আনার কথা ভাবছ, আর আমি তোমার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে ঢুকে তামাশা করে বেরিয়ে এলাম, আর তুমি কিছুই করতে পারলে না। এই ঘটনার প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বর্তমান বিশ্ব রাজনীতির যে চরম একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে, তার মাঝে এটা একটা নতুন
অগ্নি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করবে। একদিকে ইউরোপে ইউক্রেন নিয়ে রাশিয়া আর পশ্চিমা বিশ্বের টানাপোড়েন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে রাশিয়া ইরানের পক্ষে কাজ করছে আর আমেরিকা ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে। এমন একটা সংবেদনশীল মুহূর্তে যদি সরাসরি দুই শক্তিশালী পক্ষের মধ্যে কোনো সংঘাত বাধে, তাহলে তার আগুন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা এখনই নানা তথ্য দিচ্ছেন। ইসরায়েল কি এই অপমানের বদলা নিতে কোনো পাল্টা অভিযানে নামবে? তারা হয়তো আমেরিকার কাছে আরও উন্নত প্রযুক্তির কিছু দাবি জানাবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি কাল সত্যি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ বাধে আর রাশিয়া যদি এই ধরনের অদৃশ্য বিমান নিয়ে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে আসে, তখনই কি ইসরায়েলের এই $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা টিকবে? এই একটি ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ধারণাকে একেবারে তছনছ করে দিয়েছে। যুদ্ধলব্ধ কোনো ভৌগোলিক অর্জন এখানে কারো হাতে নেই, কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দানে রাশিয়া যে একটা বড় বার্তা দিয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। তারা প্রমাণ করে দিয়েছে যে প্রযুক্তির জগতে যে কাউকে অজেয় ভাবা সবচেয়ে বড় বোকামি। এখন দেখার বিষয় ইসরায়েল এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে। কিন্তু আপনাদের কাছে এই ঘটনা কেমন লেগেছে? আপনার মতে রাশিয়া সত্যিই কি শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়েছিল, নাকি এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত শক্তি প্রদর্শন? আর সবচেয়ে বড় কথা, এই ধরনের উস্কানিমূলক ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ এই অদৃশ্য আকাশের লড়াইটা শুধু দুটো দেশের নয়, এর পরিণতি কোন দিকে যাচ্ছে তা হয়তো আমরা কেউ এখনো ঠিকভাবে অনুমান করতে পারছি না।